আমরা এসে হাজির হয়েছি গুপ্তিপাড়া, হুগলি জেলার গুপ্তিপাড়া, যেখানে 285 বছর ধরে এই রথ চলছে। রথের অনেক উত্থান পতন অনেক কিছু আছে। চলুন দেখে নিই এই রথ সম্পর্কে এলাকার বাসী কী বলছে এবং এই রথের ইতিহাস শুনে নিই আমরা কিভাবে এই রথ পরিচালনা হয় 285 বছর ধরে। 285 বছরে পদার্পণ করলো গুপ্তিপাড়ার রথ। এই রথের অন্যতম আকর্ষণ ভাঞ্জারা লুট। রথের কথা উঠতেই পুরী ও মাহেশের পরে আসে গুপ্তিপাড়ার ঐতিহাসিক রথের নাম। ইচ্ছা থাকলেও দূরত্বের কারণে বহু মানুষ পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে সামিল হতে পারেন না। সে কথা মাথায় রেখে গুপ্তিপাড়ায় শুরু হয়েছিল রথের রশিতে টান। এই গুপ্তিপাড়াতে রয়েছে একাধিক ঐতিহাসিক নিদর্শন, যার মধ্যে অন্যতম সুপ্রাচীন বৃন্দাবন চন্দ্রজিউয়ের মঠ। 1740 সালে বৃন্দাবন চন্দ্রজিউ মঠের মহারাজ স্বামী পীতাম্বরানন্দ মহারাজ সূচনা করেছিলেন গুপ্তিপাড়ার রথযাত্রা। 13 চূড়া বিশিষ্ট এই রথের সম্পূর্ণ কাঠামো সহ 16টি চাকাও ছিল কাঠের তৈরি। গঙ্গা তীরে গড়ে ওঠা এই গুপ্তিপাড়ায় একসময় বন্যার প্রকোপে ক্ষতিগ্রস্ত হয়েছিল 13 চূড়া বিশিষ্ট রথটি। পরবর্তীকালে আবারও নতুন রূপে সংস্কার করা হলেও রক্ষণাবেক্ষণের সুবিধার্থে 13 চূড়ার বদলে তৈরি করা হয় রথের 9টি চূড়া। তারপর থেকে আজও সেই পর্যন্ত রথে চড়ে সপরিবারে মাসির বাড়ি যান জগন্নাথে। তবে গুপ্তিপাড়ার রথের পুজো হয় শাক্ত মতে। জনশ্রুতি, পুরীর পর সবচেয়ে বেশি পথ অতিক্রম করে গুপ্তিপাড়ার রথের চাকা। মঠ থেকে প্রায় 2 কিলোমিটার পথ পেরিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রা সহযোগে রথ পৌঁছয় মাসির বাড়ি। আবার উল্টো রথে সম পরিমাণ পথ পাড়ি দিয়ে সপরিবারে জগন্নাথ দেব ফেরেন মঠে। বিশেষ উল্লেখ্য, পুরী বা মাহেশের মতন নিয়ম মেনে শুধু দুদিকেই টান নয়, বরং গুপ্তিপাড়ার রথে 4 দিকেই টান হয়ে জগতের নাথ পৌঁছন মাসির বাড়ি। রথযাত্রার দিন সকালে প্রথমে পূর্ব থেকে রথের চাকা গড়ায় পশ্চিমে, বিকেলে দক্ষিণ থেকে উত্তর দিকে অর্থাৎ মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হন প্রভু জগন্নাথ। উল্টো রথের দিন সকালবেলা প্রথমে উত্তর থেকে দক্ষিণ এবং তারপর বিকেলে পশ্চিম থেকে পূর্বমুখী হয়ে বৃন্দাবন চন্দ্রজিউয়ের মঠ অর্থাৎ নিজের বাড়ির গন্তব্যে পাড়ি দেন জগন্নাথ। উল্টো রথের আগের দিন আয়োজিত হয় গুপ্তিপাড়ার অন্যতম আকর্ষণ ভাঞ্জারা লুট। কথিত আছে, মাসির বাড়ি গিয়ে ভোজন রসিক জগন্নাথ দেব ভুলে যান বাড়ি ফেরার কথা। 7 দিন নানান ভোগ ব্যঞ্জন ও আদর আপ্যায়নে বাড়ির কথা ভুলতে বসা জগন্নাথ দেবকে বাড়ি ফেরাতে লক্ষ্মী দেবী সেখানে পৌঁছে সর্ষে পোড়া দিয়ে আসে। তবে তাতেও কাজ না হওয়ায় অবশেষে বৃন্দাবন চন্দ্রজিউ মন্দির থেকে লেঠেল পাঠিয়ে করানো হয় ভাঞ্জারা লুট। সুস্বাদু ভোগ ব্যঞ্জন না পেয়ে গোটা রাত ফলমূল খেয়ে কাটিয়ে অবশেষে মনের দুঃখে পরের দিন ভাই বোনকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরেন প্রভু জগন্নাথ, যা উল্টো রথ নামে পরিচিত। এই রথ সম্পর্কে এবারে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং স্নানযাত্রা থেকে রথযাত্রার উল্টো রথ এবং ভাঞ্জারা লুট সেই সম্পর্কে স্থানীয় বাসিন্দা থেকে রথ কমিটি এবং পুরোহিত থেকে সেবাই যা জানালেন, আমরা সেটা একে একে তুলে ধরছি। গতবার রাতে ভিড় হয়েছিল প্রায় 1 লক্ষ মানুষের। এবছরও সেই 1 লক্ষ টার্গেট করে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। বৈশিষ্ট্য বলতে আজ থেকে 285 বছর আগে এই রথ প্রতিষ্ঠিত হয় এবং তখনকার দিনের ট্রেন ব্যবস্থা ছিল না। পুরীতে যাওয়া আসার অসুবিধে ছিল, আপদ সংকুল ছিল, তারপরে আপনার চোর ডাকাতের ভয় ছিল, প্রাকৃতিক দুর্যোগ ছিল। সেই হিসেবে এখানকার যিনি মহারাজ ছিলেন সেই মহারাজ একটা স্থির করলেন, আমরা এখানে জগন্নাথ প্রতিষ্ঠা করব এবং জগন্নাথ প্রতিষ্ঠা করে রথ উৎসব তৈরি করব যাতে মানুষের কষ্ট লাঘব হয়। এবং আমাদের রথ ছিল আগে 13 চূড়ো রথ ছিল, সেই রথ অ্যাক্সিডেন্টে ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর সেই রথ 9 চূড়ো ছিল, কিন্তু 9 চূড়ো এখনো আছে, তাদের আর একটা ধাপ বেশি ছিল, উচ্চতায় অনেক বেশি ছিল। এবং জগন্নাথ, পুরীর পর মাহেশ, মাহেশের পর গুপ্তিপাড়া, এবং এই রথ 4 দিকে টান হয়। পশ্চিমে প্রথমে টান হয় পশ্চিম দিকে, তারপরে হয় উত্তরে টান হয়, তারপর দক্ষিণে টান হয়, তবে আবার পূবে টান হয়। এই 4 দিকে টান হয়। এইরকম আগের দিন নবযৌবন উৎসব হয়, অঙ্গরাগ হয়, 17 দিন ঠাকুর এখানে থাকেন। তারপর অঙ্গরাগ হয় এবং তার অভিষেক হয়, অভিষেক হয়ে মণিকোটায় তুলে দেওয়া হয় এবং তারপরের দিন তিনি আবার সোজা রথে চেপে মাসির বাড়ি যান। এবং আমাদের 1 ক্ষেপে রথ টান নয়, 2 ক্ষেপে রথটা টান হয়। একটা হচ্ছে সকাল দুপুর 12টায় টান হবে এবং একটা হচ্ছে বিকেল 4টে। বিকেল 4টেই কেন, দূর দূরান্ত থেকে লোক আসে এবং কৃষি প্রধান দেশ, সেই দেশে চাষিরা এসে যাতে এই উৎসবে যোগদান করতে পারে এবং তারা যাতে রথটা টানতে পারে, সেই হিসেবে 2 বার রথ টান হয়। এবং রথ টানের আগের দিন, তারপরে হয় পঞ্চমীর দিন হোরা পঞ্চমী হয়।
নেই, লক্ষ্মী বিজয়। এখান থেকে লক্ষ্মী ঠাকুর যান, যে লক্ষ্মী দেবী আর পারেন না জগন্নাথকে ছেড়ে থাকতে, তিনি সর্ষে পোড়া দেন ওখানে। তাও জগন্নাথ কায়দা হচ্ছে না, আসছে না। ওই মাসির বাড়ি ভালো মন্দ খাওয়া পেয়ে তারপরে উনি আবার দেখলেন যে লোক যখন জগন্নাথ এলেন না, তখন আবার এই কৃষ্ণচন্দ্র আর বৃন্দাবন চন্দ্র দুই ভাইকে পাঠালেন যে মাসির বাড়িটা তোমরা লুট করে দাও। লেঠেল কিছু পাঠিয়ে লুট হয়ে গেল। লুট করে দিলে ওদের পেটে কিছু থাকবে না, ওরা আবার আমার এখানে চলে আসবে। সেই জন্য একটা ভান্ডার লুট উৎসব, একটা বিরাট উৎসব। মন কুইন্টাল কুইন্টাল রান্না হয়। সেই রান্নাতে সবজি, পায়েস, তরি তরকারি, মিষ্টি, দই, যাবতীয় যা হয় সব লোক। তিনটে দরজা বন্ধ থাকে, চারটে সম্প্রদায়, এবং এখান থেকে বৃন্দাবন চন্দ্র যান, গিয়ে সেখানে পুজো হয়, দিয়ে একসঙ্গে তিনটে দরজা খুলে দেয় এবং হুড়মুড় করে সব যা আছে ভান্ডার লুট হয়ে যায়। তারপর থেকে আর সেখানে খাদ্য খাবার থাকে না। পরের দিন উল্টো রাত হয়ে তিনি প্রভু আবার নিজ স্থানে চলে আসেন। বিষয়টা হচ্ছে, প্রভু এখান থেকে যান মাসির বাড়ি বেড়াতে। বেড়াতে গিয়ে ওখানে খুব মানে ভালো খাবার দাবার থাকে। সেই খাবার দাবার খেয়ে উনি বাড়ি আসার কথা ভুলে যান। তখন এই হর পঞ্চমের দিন এই যে লক্ষ্মী বিজয়া, যে সর্ষে পড়া দেওয়া হয়, এখান থেকে মা লক্ষ্মী যান, গিয়ে ওখানে ওই সর্ষে পড়া দিয়ে আসেন যাতে দাদা আবার বাড়িতে ফিরে আসে তাড়াতাড়ি। তখন উনি আসেন না। তখন এখান থেকে কিছু লেঠেল পাঠিয়ে দেওয়া হয়। এই লেঠেল গিয়ে সেখানে ওই দরজা ভেঙে সমস্ত কিছু লুট করে খেয়ে নিয়ে চলে আসে। বৃন্দাবন চন্দ্র তখন ফিরে আসেন একই হাওদায়। তখন কিছু না খাওয়া থাকার দরুন পরের দিন উনি আবার উল্টো রথে নিজের গন্তব্যস্থানে পৌঁছে যান। প্রথম আমাদের দক্ষিণ টান হয়। দক্ষিণ টান হওয়ার পর দক্ষিণ টানে আমাদের বহু দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থী বা পুণ্যার্থী সমাগম হয়, এবং সেই টান দেখার জন্য বা উপভোগ করার জন্য প্রচুর ভিড় হয়। সেই টান হয়ে যাওয়ার পর তারপর আবার ওই পূব দিকে টান হয়। পূব দিকে টানে একেবারে আমাদের প্রথম টান 4টে পর্যন্ত, প্রথম টান 1টা পর্যন্ত হয়ে যাওয়ার পর আবার 4টের সময় টান হয়। সেই টানে আবার নিজের জায়গায় ফিরে আসেন। এইটুকুনি। শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্র শরণম, জয় জগন্নাথ। প্রভুর এই যে গুপ্তিপাড়ার রথ, এটা অনেকদিন ধরেই চলে। প্রথম এত তীক্ষ্ণ গরম, পয়লা বৈশাখের দিন হালকা হালকা প্রভুর মাথা ধরে। তখন অক্ষয় তৃতীয়ার দিন হয় চন্দন যাত্রা। প্রভুর মাথায় চন্দন দেওয়া হয়। এই গরমের জন্য চন্দন হচ্ছে শান্তির, শীতল প্রতীক। চন্দনের সাথে দেওয়া হয় কর্পূর, আস্তে আস্তে দেওয়া হয়। তখন তাতেও প্রভুর গরম কমে না। তখন স্নান যাত্রার দিন ঘড়া ঘড়া গঙ্গার জল এবং দুধ দিয়ে প্রভু স্নান করানো হয়। স্নান করানোর পর প্রভু এখন চলে গেলেন, রুদ্ধদ্বার বন্ধ হয়ে গেল। 15 দিন প্রভুর কোনো সেবা হবে না, ভোগ হবে না। এই কদিন তিনি কলমি শাকের বিছানা এবং পটলের বালিশ এই মাথায় দিয়ে ওই ঘরে শয়নে যাবেন, এবং প্রভুর অঙ্গরাগ হবে। নবযৌবনের দিন, প্রতিপদের দিন নবযৌবন হবে প্রভুর। ওই দিন অধিবাস হবে প্রভুর, এবং ওই দিন 15 দিন বাদে প্রভু দর্শন দেবে ভক্তদের। দ্বিতীয়ার দিন প্রভু রথে চড়ে যাবেন মাসির বাড়িতে। দ্বিতীয়া গেল, তৃতীয়া গেল, চতুর্থী গেল। পঞ্চমীতে লক্ষ্মী দেবী গেলেন সর্ষে পোড়া দিতে। তো জগন্নাথ দেব আসছেন না, বৃন্দাবনে গিয়ে লীলা করছে, তার মনে সন্দেহ হলো। তিনি দিলেন সর্ষে পোড়া দিতে। সর্ষে পোড়া হচ্ছে আগেকার দিনে টুকটাক দেওয়ার মতো, যদি বশীকরণ করে নিয়ে আসা হয়। তখনও জগন্নাথ দেব এলেন না। তখন এসে বৃন্দাবন চন্দ্র কৃষ্ণচন্দ্রকে লক্ষ্মী দেবী নালিশ করলেন যে প্রভু আসছে না। তখন তিনি লেঠেল সহকারে হাওদা নিয়ে জগন্নাথ দেবের ভান্ডার লুট করতে গেলেন। দেখলেন যখন আসছে না, তখন তাকে পেটে মেরে আনতে হবে। নিয়ে গেলেন হাওদা করে। 3টে দরজা বন্ধ থাকে, এবং আগেকার দিনে ডাকাতরা যেমন উঠতো, সিঁড়ি বেয়ে উঠতো, তেমন বৃন্দাবন চন্দ্র ওঠে এখনো। বৃন্দাবন চন্দ্র শিলা দিয়ে ভেতর থেকে দরজা খুলে দেয়, এবং 3টে দরজা একেবারে খুলে দেওয়া হয়। সব লুট হয়ে যায়। প্রভু সেদিন ভান্ডারে আর কিছু থাকে না। সেই রাত্রি ফলমূলাদি খেয়ে পরদিন চিড়ে ভোগ খায়। চিড়ে ভোগ খেয়ে মন্দিরে চলে আসে তিনি। মন্দিরে সেদিন 4টে মন্দিরে কোনো দেবতারই ভোগ হয় না। প্রভু আসেন এবং একেবারে ভোগ হয় সবার। এই ভান্ডার লুট শুধু গুপ্তিপাড়ারই বৈশিষ্ট্য। গুপ্তিপাড়ায় এখনো ধারক ও বাহক হয়ে আছে। এবং এই ভান্ডার লুটের আর একটা নেপথ্যে কাহিনী আছে। বৃন্দাবন চন্দ্রের আগে প্রচুর সম্পত্তি ছিল। যে লুটেরা যে যত বেশি ভান্ডার মালসা লুট করতে পারবে, তাকে প্রভুর এইখানে দারোয়ান করা হবে। প্রভুর এই সম্পত্তি তিনি দেখে রাখবেন। এই হচ্ছে ভান্ডার লুটের আরেকটি বৈশিষ্ট্য, লেঠেল বাঁচার বৈশিষ্ট্য। আজকে কত ঘড়া গঙ্গা জল বা দুধ দিয়ে স্নান? প্রভুর এখানে 28 ঘড়া গঙ্গার জল, দুধ, দই, অষ্টকলস দিয়ে প্রভু স্নান হয়েছে।
কি নাম তোমার? আমার নাম সমন্তক গাঙ্গুলি, মন্দিরের সেবাই। কি বলবেন, কতটা ভালো লাগে আপনাদের এলাকাবাসী? আমরা গুপ্তিপাড়ার মানুষ গর্বিত। এবছরের রথযাত্রা উৎসব 285তম বর্ষে পদার্পণ করেছে এবং খুবই ভালো কথা, কারণ হচ্ছে প্রায় সারা দেশ থেকে লোক আসে, সারা বাংলা থেকে বিভিন্ন জেলা থেকে লোক আসছেন এবং লক্ষাধিক মানুষের সমাগম হয়। এর জন্য আমাদের প্রশাসনের তৎপরতা, ইতিমধ্যে প্রশাসনিক মিটিং হয়ে গেছে এবং সেখানে জলপথে, যেহেতু গুপ্তিপাড়া ফেরিঘাট দিয়ে মেন লোকজন আসবে, সেখানে অতিরিক্ত ভেসেল চালানো, আলোর ব্যবস্থা করা, মাইকিং করা, এগুলো একটা থাকছে। তার সাথে আমাদের ইস্টার্ন রেলওয়ে, পূর্ব রেলওয়ে এই ব্যান্ডেল কাটোয়া শাখায় একজোড়া অতিরিক্ত স্পেশাল ট্রেন চালাবে। গুপ্তিপাড়ার এই মন্দিরই সেটা হচ্ছে আদি জগৎগুরু শঙ্করাচার্য প্রতিষ্ঠিত দশনামী সম্প্রদায়ের মঠ। এটা আর কি আমরা এক কথায় বলে এটা সন্ন্যাসীর মঠ। পুরীর রথ যেরকম আর কি শঙ্করাচার্যের মতে চলে, পুরী শঙ্করাচার্যের মতে চলে, এখানেও তেমনই এই মন্দিরে যে মহন্ত মহারাজ বা দণ্ডীস্বামী আছে তার মত অনুযায়ী চলে। গুপ্তিপাড়ার রথ 1740 খ্রিস্টাব্দে এখানে শুরু হয়েছিল। এখানে যিনি তখন দণ্ডীস্বামী ছিলেন, স্বামী পীতাম্বরানন্দ, তিনি মানুষের এই যে শ্রীক্ষেত্রে পুরীধামে রথযাত্রা দেখতে গিয়ে মানুষের যে তখন যে কত আর কি কষ্ট, তাদের মনোবাঞ্ছনা অনেকের ক্ষেত্রেই পূরণ হতো না, তারা সঠিক সময়ে পৌঁছতে পারতেন না, অথবা রাস্তার মধ্যে তারা দস্যুদের দ্বারা আক্রান্ত হতো, অথবা অনেক রকম প্রাকৃতিক বিপর্যয় হতো, সেক্ষেত্রে অনেকে বেরিয়েও আর বাড়িতে ফিরতে পারতেন না। তো এতে তার সামগ্রিক মনে খুব কষ্ট হতো এবং প্রভুর কাছে তিনি এই ব্যক্ত করতেন যে প্রভু, যদি আমার গুপ্তিপাড়াতে একটা এরকম আমি তোমার আশ্রয়ে যদি রথযাত্রার সূচনা করি তাহলে কেমন হয়, তুমি একটু আমাকে দিক নির্দেশ করো। তো সেই মোতাবেক তার এই চিন্তা ভাবনার জন্যই তিনি স্বপ্নাদিষ্ট হন এবং গুপ্তিপাড়াতে রথের সূচনা হয় 1740 খ্রিস্টাব্দে। তো তখন এই রথটা ছিল আপনার 4 চূড়া বিশিষ্ট। পরবর্তীকালে আপনার রথ ক্ষতিগ্রস্ত হয় এবং বন্যার কারণে রথ একটু দুর্বল হয়ে গেলে রথটা কেটে ছোট করা হয় এবং সেটা নবরত্ন বিশিষ্ট, অর্থাৎ 9 চূড়া বিশিষ্ট আমাদের রথটা হয়। রথটা আমাদের পুরোটাই কাঠের, যেটা আপনার 16টা চাকা বিশিষ্ট এবং আপনার 4টে ধুরা বলে, যেটা 4টে ধুরা 16টা চাকা আছে, সেই 16টা চাকার উপরে রথটা চলে, পুরোটাই কাঠের। তো এর মতো অবস্থায় আমরা এই রথ আপনার শ্রীক্ষেত্রের পরেই দ্বিতীয় বৃহত্তম রথ আছে আমাদের হুগলির একটা, সেটা হচ্ছে শ্রীরামপুরের মাহেশ, কিন্তু সেটা হচ্ছে বৈষ্ণব মতে কিন্তু রথটা চলে, আর আমাদের এটা সন্ন্যাসী মতে রথটা চলে, স্মার্ত মতে চলে। তো সেই জন্য কখনো কখনো দেখবেন যে পুনর্যাত্রাটা আমাদের শুক্লা দ্বিতীয়াতে হয়, পদ এবং তারপরে একাদশী এবং দ্বিতীয়ার মিলন সময় আমাদের দ্বিতীয়াতে, শুক্লা দ্বিতীয়াতে, একটু ভুল হলো, আমাদের দশমীতে রথটা হয়, ভুল বলছি, শুক্লা দ্বিতীয়াতে আর কি রথ টান হয়, আর দশমীতে আপনার পুনর্যাত্রা হয়। এতক্ষণ আপনাদের শোনাচ্ছিলাম একেবারে গুপ্তিপাড়ার 285 বছরের রথের কাহিনী। আপনারা দেখলেন, শুনলেন যে এই রথকে ঘিরে কত ঐতিহাসিক একেবারে নিদর্শন জড়িয়ে আছে। শুধু নয়, এখানের আবেগ, এখানের মানুষের আবেগ থেকে আরম্ভ করে এলাকার মানুষের একেবারে যে ঢল নামে সেটা কিন্তু পরিষ্কার এখানের কথায়। এই গুপ্তিপাড়ার 25 বছরের মানে 285 বছরের যে রথ, সেটাকে ঘিরে কিন্তু মানুষের আবেগ জড়িয়ে আছে। উপেন্দ্রনাথ কল্লা, জাজবাস 24 বাংলা, গুপ্তিপাড়া, হুগলি।